হচ্ছে, হুমকি হচ্ছে, সরকারি সম্পদ লুণ্ঠন হচ্ছে। এই মুহূর্তে আমাদের পুরানা সহকর্মী, সহযোদ্ধা শ্রী সুদীপ রায় বর্মন, শ্রী আশিস কুমার সাহামর্দ দুইজনে বিধানসভা থেকে পদত্যাগ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ওনারা দুজন দিল্লিতে গিয়ে আমি আমার গোপালদার সহ আমাদের ত্রিপুরার ভারপ্রাপ্ত ইনচার্জ ডাক্তার অজয় কুমারজির উপস্থিতিতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর ঘরের ছেলে ঘরে ফেলেছে। সুদীপ বাবু, আশিস বাবু ঘরের ছেলে ঘরে ফেলেছেন। আপনাদের হাততালি দেন, অভিনন্দন জানান। এবং আরো অনেক সহযোদ্ধা যারা বিজেপিতে রয়েছেন, তারা মন্ত্রী হয়েও সে একটা শ্বাসরুদ্ধর অবস্থার মধ্যে আছে। ত্রিপুরার বিধানসভার ৩৬ জন মন্ত্রী বিধায়কের মধ্যে সিংহভাগ কংগ্রেসের ঘরে। তাদেরকে আজকে আমি আহ্বান রাখবো, রাহুল গান্ধীর তরফ থেকে, প্রিয়াঙ্কা গান্ধীর তরফ থেকে, সোনিয়াজির তরফ থেকে, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আপনারা বিবেক জাগ্রত করে সেই পুরানা ঘরে ফিরে আসুন। আপনাদের জন্য আমরা অপেক্ষায় আছি। আমি দীর্ঘ বলবো না। এখানে উপস্থিত আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সমীরঞ্জন মহোদয় এবং আমাদের সর্বভারতীয় কংগ্রেসে আমাদের ইনচার্জ শ্রদ্ধেয় ডাক্তার অজয় কুমারজি। উনি আমাদের ত্রিপুরার ইনচার্জ হওয়ার পর থেকে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন কংগ্রেসকে মজবুত করার। এবং আপনারা যারা সহকর্মী, সহযোদ্ধারা রয়েছেন, এআইসিসি নির্দেশ কর্মে আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস, প্রদেশ লেভেল এবং ডিস্ট্রিক্ট লেভেলের ট্রেনিং কাজ আমরা কমপ্লিট করেছি। ব্লকে ব্লকে ট্রেনিং হবে এবং এবার লড়াই জোরদার হবে। সাহস নিয়ে বেরিয়ে আসতে হবে। আমি আহ্বান রাখবো, 1988 আগে যে সকল যুব কংগ্রেসের বন্ধুরা ছিল আমার, তাদেরকে আমি আহ্বান রাখবো আবার আমাদের দলে ফিরে আসুন। যদি দল ছাড়িয়ে থাকেন আর না ছেড়ে থাকেন, আবার বেরিয়ে আসুন। এই বিজেপিকে আমরা উৎখাত করতে হবে। যেখানে বিজেপি আক্রমণ করবে, প্রতিহত করার জন্য তৈরি থাকতে হবে। আর আমরা জানি ত্রিপুরার কংগ্রেস কর্মীরা, ত্রিপুরার কংগ্রেস নেতারা ভয় করে না। কমিউনিস্টের সাথেও আমরা লড়াই করেছি, হাজার কর্মী খুন করেছে, প্রতিরোধ করেছি। আমি দীর্ঘ বলবো না, যেহেতু আজকে সম্বর্ধনার সভা। এইটুকু বলতে পারি, কংগ্রেস সবল হলে রাজ্যের মানুষ সবল হবে, যুবকদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এবং ছাত্রদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, শিক্ষক কর্মচারীদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। একমাত্র জাতীয় কংগ্রেসেই মানুষের নির্ভরশীল একটা পার্টি। এই পার্টিকে আরো মজবুত করতে হবে। আজকে শপথ নিয়ে যেতে হবে। যারা সারা রাজ্য থেকে এসছেন, কষ্ট করে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা জায়গায় জায়গায় তৈরি করতে হবে সেই সন্ত্রাসের মোকাবিলা করার জন্য। এত অত্যাচার, এত দুর্নীতি কোনো আমলে আমরা দেখি না। কারাকারি হয়ে গেছে সরকারি সম্পদ লুট করার জন্য, মানুষের মুখের গ্রাস লুট করার জন্য, গরিব মানুষের পেটে লাথি মারার জন্য বিজেপি কম্পিটিশনে লেগে গেছে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রাখতে হবে। আমি বিশ্বাস করি যে দুইজন নেতা কংগ্রেসে ফিরে এসেছেন, তারা ফিরে আসায় আমরা কংগ্রেস অনেক শক্তিশালী হয়েছি। আগামী 2023-এ যে কারো আবার বিজেপিকে
হবে, কংগ্রেস সরকার প্রতিষ্ঠা করতে হবে। এই শপথ নিয়ে আপনারা যাবেন। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় কংগ্রেস সভাপতি আপনার ওয়েলকাম অ্যাড্রেসের জন্য। আমি দুজন নেতৃত্ব যারা আজকে এখানে আমাদের আলোকিত করেছেন আমাদের পুরাণ ঘরে ফিরে এসে, সেই দুইজন নেতৃত্ব যারা সারা রাজ্যের কমন মুখ, তাদের মধ্যে একজন শ্রী আশিস শাহ, সদ্যই আশিস শাহ, যিনি প্রাক্তন বিধায়ক, নিজের বিধায়ক পদটা ছেড়ে দিয়ে চ্যালেঞ্জ গ্রহণ করে এসছেন। ওনাকে আমি স্বাগত জানাচ্ছি এবং বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় আশিস শাহ। নমস্কার। দাদা হাতটা দিল না। বিমানবন্দরে আমাদের বিমান মাটি ছুঁয়েছে বেলা 11টা। আমরা সেখান থেকে 11টা 30 বেরিয়েছি। বহু মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আজকে এখানে সমাগত হয়েছে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নেব যে যখন বিমানবন্দর থেকে বেরিয়ে আমরা রওনা হয়েছি, পথের দুধারে বিশেষ করে 6 আগরতলা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে যখন আমরা প্রবেশ করি এবং বরজলায় রাস্তার পাশে যেভাবে মানুষ উৎসাহ নিয়ে উচ্ছ্বাস নিয়ে আমাদের স্বাগত জানাতে দুপাশে এসে জড়ো হয়েছে, আজকে এইখানে পৌঁছতে আমাদের প্রায় 3 ঘন্টা সময় লেগেছে। অজয়জি বলছিলেন যখন 6 আগরতলা বিধানসভা ক্ষেত্র দিয়ে আমরা আসছিলাম, কাতারে কাতারে মানুষ রাস্তার উপর দাঁড়িয়ে স্বাগত জানাচ্ছেন, সুদীপ বাবুকে অভিনন্দন জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। তখন অজয়জির মুখ থেকে বেরিয়েছে যে आशीष जी ये कॉन्स्टिट्यूंसी सुदीप जी का है। मैंने कहा है उनका ही है, तो उन्होंने झट से बोल दिया कि टाइगर अभी जिंदा है, टाइगर अभी जिंदा है। आदरणीय त्रिपुरा प्रदेश कांग्रेस की अध्यक्ष जी, मेरे परम पूजनीय हमारी पूर्वतन कांग्रेस सरकार की मुख्यमंत्री आदरणीय समीर रंजन बर्मन जी, हमारे परम मित्र प्राक्तन विधायक सुदीप राय बर्मन जी, हमारे पूर्व सीएलपी लीडर पूजनीय गोपाल राय जी, हमारे पड़ोसी स्टेट की हमारे परम मित्र असम प्रदेश की ट्रेजरर राजेश जोशी जी, मंच के सामने बैठे हुए सारी हमारे परम पूजनीय नेतागण, बहुत दूर दूर से आया है जो मेरा भाई और बहनों, ये मीडिया की बंधुओं, सारे अगरतला की सुनागरिकों, सभी को मेरा नमन। मैं सबको सादर प्रणाम करते हो। मेरा
उन सबको मेरी तरफ से मेरा अभिनंदन जनाता हूँ। मैं दो शब्द हिंदी में इसलिए बोल रहा हूँ कि यहाँ अजय जी है, उनको मालूम हो सके 40 साल पहले जहाँ से मेरा राजनीतिक जीवन शुरू हुआ था, जिस मंदिर से मैं धीरे धीरे पैदल चलना शुरू किया, इस कांग्रेस भवन से मेरा जब यात्रा शुरू हुआ, कुछ दिनों के लिए हम सारे भटक गए थे। सुदीप जी और मैं कुछ दिनों के लिए बीजेपी में चला गया था। अजय जी हमारी ये स्टेट का प्रभारी बन के जब आया, उन्होंने हम लोगों से उनका कोशिश लगा के रखा कि कैसे इन लोगों को वापस लेके आओ। हम जानते हैं कि पिछले 4 साल कितना दर्द इस राज्य में कांग्रेस लोगों को पहुंचाया गया, कितने भाई और बहनों को वंचित करके, युवा लोगों को, बेकार भाइयों को, अगणित श्रमिक मेहनती कर्मचारी, सारे लोगों को इन लोगों ने, इस सरकार ने वंचित करके रखा। इनकी सारी सपना ही टूट गया। हमने विधानसभा के अंदर और बाहर आवाज उठाया था, लेकिन उनको कुछ भी मालूम नहीं हुआ। बार बार बुलाने के बाद जब हम लोगों को लगा कि नहीं, इस बार कुछ अलग सोचना चाहिए, अब सबको दर्द पहुंचा है कि हम कांग्रेस छोड़ के उस दिन चले गया, लेकिन कुछ वजह थे। 25 साल एक तरफ चलने चलते हम लोगों को लगा कि लेफ्ट फ्रंट को खत्म करना चाहिए, लेफ्ट फ्रंट की सरकार उसको खत्म करना चाहिए, उसका राहन रूली गवर्नमेंट को खत्म करना चाहिए। उस दिन जो कदम उठाया था, 4 साल में हम लोगों को पता लग गया कि ये झूठ मूठ था, ये जुमला था, ये जुमले के सरकार को अभी हटाना चाहिए। उस दिन अजय जी ने हम लोगों को हाथ थमा। ये अजय जी झारखंड की पूर्व अध्यक्ष था, वहाँ का एमपी था। आप लोगों को तो पता ही है कि उस जमाने में झारखंड में बीजेपी का सरकार था, उस बीजेपी सरकार का मुख्यमंत्री था रघुवर दास जी। अजय जी के हाथ पकड़ के उनका महत्वपूर्ण भागीदारी से झारखंड में हेमंत सोरेन के नेतृत्व में कांग्रेस जेएम की सरकार बना है। आज यह खड़ी होके वो जो 4 साल का जो दर्द भरी हमारी जो सारी कांग्रेस भाई बहनों को जो दर्द मिला है, आज मुझे यहाँ आके मेरे सुकून मिल रहा है कि बीजेपी को छोड़ के मैं अपना घर में लौट आया। मुझे पूरा विश्वास है, मैं दाव के साथ कहता हूं, जो झारखंड में रघुवर दास को जैसा सबक सिखाया अजय जी ने, आगे जो हमारा चुनाव है 2023 में, उस चुनाव में अजय जी ने
कांग्रेस का सरकार बना के यहाँ से कांग्रेस की सरकार आम लोगों को उपहार देने वाला है। এখন বাংলা থেকে দিচ্ছি। আমাদের সাথে আজকে হাজার হাজার বাইক র্যালি করে এখানে এসছে। বিগত 4 বছর যাবত একটা সরকার সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়াকে চুরমার করে দিয়ে, গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে, প্রশাসনকে অপব্যবহার করে নির্বাচনে জয়লাভ করার যে স্বপ্ন তারা দেখেছে, আজকে সেই স্বপ্নে বিভোর হয়ে বাইক বাহিনীর উপর যারা নির্ভরশীল হয়েছেন তাদেরকে আজকে এই মঞ্চ থেকে আমাদের বাইক নিয়ে যারা মিছিলে গেছেন তাদেরকে আমরা বলবো, হামলা করার জন্য নয়, হামলা প্রতিরোধ করতে বাইক তৈরি রাখুন। বাইক নিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে, সম্প্রীতি ধ্বংসকারীদের প্রতিরোধ করতে এই বাইককে সদ্ব্যবহার করবেন, এই বাইকের দ্বারা মোকাবেলা করবেন। আর এই রাজ্যে একটা বাড়িতেও হামলা হতে আমরা দেব না, একটা মানুষকেও কাঁদতে দেব না, একটা মায়েরও চোখের জল পড়বে না। এই প্রতিজ্ঞা নিয়ে আমাদের এখান থেকে বেরোতে হবে। সারা রাজ্যটাকে পচিয়ে ফেলেছে বেকাররা, আজকে কর্মসংস্থান নেই, সরকারি কর্মচারীদের বেতন ভাতার কোনো ধরনের উদ্যোগ নেই, জবরদস্তি ট্রান্সফার চলছে, সারা রাজ্য জুড়ে কর্মহীন মানুষ, ওই রেগান নামে লুটপাট চলছে, দুর্নীতিতে নিমজ্জিত হয়ে একটা সরকার এমন জায়গায় চলে এসেছে যে এখন শুধু সমস্ত বিজেপি দল তাতে পচন ধরে গেছে। বিজেপি দল আজকে পচন ধরে গেছে। সুদীপ বাবু বলেছিলেন একটা কথা, আজকে থেকে 5 বছর পূর্বে বলেছিলেন যে ছাগল দিয়ে হাল চাষ করা যায় না, ছাগল দিয়ে হাল চাষ করা যায় না। বাস্তবের সঙ্গে আজকে এই রাজ্যের মানুষ উপলব্ধি করছে, বাস্তবের সঙ্গে উপলব্ধি করছে যে এই রাজ্যের একটা মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে সমস্ত পৃথিবীতে কলঙ্কিত করে দিচ্ছে, পচিয়ে ফেলেছে এই রাজ্যটাকে। এই রাজ্যটা আজকে ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকে অনেক পিছিয়ে গেছে। আমি বেশি সময় নেব না, কারণ সদীপবাবু বলবেন, অজয়জি বলবেন। শুধু একটা লোকগীতির একটা পংক্তি আমার মনে হয় আজকে এইখানে রাখাটা এটা অ্যাপ্রোপ্রিয়েট। আমি অত গান ভালো জানি না, আমার সুরও নেই, আমি খুব বেসুরা মানুষ, কারণ গান গাওয়ার সমস্ত কিছু এটা সুদীপ বাবুর হেফাজতে। তবু আমি বললাম আচ্ছা একটু যদি আমি গাইতে পারি দেখি। লোকগীতি একটা আছে, দেখবেন, আমি তো ভালা না ভালো বলে না, তো এইটা আমি একটু অন্যভাবে অন্য সুরে গাইছি। হ্যাঁ, তুমি তো পচা মাল, তুমি তো পচা মাল, পচা লইয়া থাকো, তুমি তো পচা মাল, পচা লইয়া থাকো, যারা ভালো ভাই তারা তাড়াতাড়ি আইগো, যারা ভালো ভাই তারা তাড়াতাড়ি। নমস্কার। ধন্যবাদ, ধন্যবাদ আশিস শাহ মহাশয়, আপনি আমাদের মনে নতুন স্রোত বইয়ে দিলেন এবং আপনি হিন্দি বাংলাতে যেভাবে কংগ্রেস কর্মীরা শুধু সারা আগরতলা মানুষকে অনুপ্রাণিত করেছেন, আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যে কথাটা বলেছেন 40 বছর আগের থেকে যাত্রা শুরু করেছেন, আজকে মনে করে দেন আপনি সেই 40 বছর আগের থেকেই আপনি 4 বছর ভুলে যান, মাঝখানে 4 বছর ভুলে যান, আমরাও ভুলে গেছি।
আমি যখন সঞ্চালকের দায়িত্ব শুরু করেছিলাম তখন বলেছিলাম যে ছবি কথা বলে। ছবি আপনাদের সামনে আছে, ঘুরিয়ে দেখান সবাইকে। ছবি কথা বলে। এই ছবি কথা বলবার জন্য, এই যে ছবি, এই ছবি কথা বলবার জন্য আমাদের প্রিয় নেতা সুদীপ রায় বর্মন আসছে। ছবি কথা বলবে আপনাদের সামনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে। আজকে যার বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, সুদীপ রায় বর্মন, যিনি সুদীপ বর্মনকে আমি আমন্ত্রণ করছি। নমস্কার। আমি ভাষা খুঁজে পাচ্ছি না যেভাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির তরফ থেকে এয়ারপোর্ট থেকে শুরু করে কংগ্রেস ভবনের প্রাঙ্গণ এবং রাস্তার দুধারে অগণিত জনতা যেভাবে অভিবাদন জানিয়েছেন, আশীর্বাদ করেছেন, মনে হয় যে পাপটুকু করেছিলাম জনতার চাপে, এই পাপটুকু বোধ মোচন হবে। আমি আপনাদের কাছে এখানে যারা রয়েছেন, আমার বক্তব্য শুরু করার আগে যারা ভোটার সহ কংগ্রেস নেতৃত্বর 1.75%, এই 1.75%-এর মধ্যে যারাই রয়েছেন, বিরজিৎ বাবু, গোপাল বাবু থেকে শুরু করে অগণিত কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে আমি বলবো, আজকে চলুন আমরা তাদেরকে অভিনন্দন জানাই হাততালির মাধ্যমে। কারণ তারা আবেগে গা ভাসিয়ে দেয়নি। একটা ঐতিহাসিক একটা সিদ্ধান্ত নিয়েছিলাম 25 বছর সরকারকে উৎখাত করার লক্ষ্যে, কিন্তু এটা যে বাস্তবে এত বড় একটা ভুল হতে চলছে এটা আমরা উপলব্ধি করিনি। তার জন্য আবারও রাজ্যের মানুষের কাছে আমি, আশিস বাবু, আমরা বিনম্রতার সাথে ক্ষমা প্রার্থনা করছি। মাননীয় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি শ্রদ্ধেয় বিরোধী সিনহা মহাশয়, আমাদের মাঝে আছেন সর্বভারতীয় কংগ্রেস নেতা ডক্টর অজয় কুমারজি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন মহাশয়, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল চন্দ্র রায় মহাশয়, বন্ধুবর্গ আশিস কুমার সাহা মহাশয়, প্রাক্তন বিধায়ক, এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির মাননীয় কোষাধ্যক্ষ যোশীজি সহ অগণিত কংগ্রেস কর্মী ভাই বন্ধুরা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা আমার কথা শুনছেন, শুধু ত্রিপুরাবাসী, এরা অনেক স্বপ্ন নিয়ে 2018 সালের আগে আগস্ট মাসের 7 তারিখ 2017 মানুষ যখন বলতে শুরু করলো, দাদা আবার ভোট কাটাকাটিতে আবার এরা চলে আসবে আবার 5 বছরের জন্য, খোয়াই এবং বরজলার মতো উপনির্বাচনের মতো রেজাল্ট হবে সারা রাজ্যে, আসুন আমরা একসাথে লড়াই করি, 25 বছরের শাসন ব্যবস্থার ইতি টানি। মানুষের চাহিদাকে সম্মান জানাতে গিয়ে এই 4 বছরে যা দেখলাম,
এটা তো কোনো রাজনৈতিক দলের তো একটা গ্রামার থাকে। এই সরকার কিংবা এই দলের কোনো শিষ্টাচার কিংবা পলিটিক্যাল গ্রামার কিছুই নেই। এ রাজ্যের মানুষ আজকে অপমানিত। নাগরিকদের গণতান্ত্রিক ও সাংবিধানিক যে অধিকার সেগুলো কেড়ে নেওয়া হয়েছে। সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যতগুলো নির্বাচন হয়েছে এ রাজ্যে, বলপূর্বক জোর করে ভোট লুট করা হয়েছে। মানুষের উপর আস্থা তাদের নেই। তারা ভাবছে পেশি শক্তির বিনিময়ে আর অঢেল অর্থের বিনিময়ে একের পর এক নির্বাচন তারা জয়লাভ করবে, গণতন্ত্রকে পদদলিত করবে, অধিকারকে খর্ব করবে। এরকম ভাবেই তারা ক্ষমতায় টিকে থাকবে। যে 14 মাস আমি মন্ত্রিসভায় ছিলাম, অনেক ধরনের বাধা বিপত্তি সত্ত্বেও চেষ্টা করেছিলাম এ রাজ্যের মানুষের স্বার্থে কিছু ভালো কিছু করার জন্য। যে 4টি দপ্তর আমাকে দেওয়া হয়েছিল, আপ্রাণ চেষ্টা করেছিলাম। স্বপ্ন ছিল অন্তত স্বাস্থ্য, মানুষ যাতে সর্ব ধরনের চিকিৎসা এ রাজ্যে পেতে পারে, এটা নিয়ে আস্তে আস্তে আমরা এগোতে রাখলাম। এই যে আইজিএম হাসপাতালের 7 তলা বিল্ডিংটা আজও খালি পড়ে রয়েছে। দক্ষিণ ভারতের একটা নামি দামি একটা হাসপাতাল, কেউ আসতে চায় না ত্রিপুরায়। তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি হলো। শুধু রাজিই না, বললাম ত্রিপুরার যারা গরিব অংশের মানুষ তাদেরকে তোমরা সিজিএইচএস রেটে তোমাদেরকে ধার্য করতে হবে, আর তোমরা যা ব্যবসা করবে প্রথম 3 বছর পরে 5% করে, তারপর 7.5%, তারপর 12% রেভিনিউ শেয়ার হবে, সরকার টাকা পাবে। সমস্ত ডিল যখন পাকা, মানে হ্যাঁ বুঝলাম না, বললাম না কোনো পলিটিক্যাল গ্রামার নেই। হঠাৎ করে এটা হচ্ছে মূল কারণ। ভালো কিছু করে ফেলছি, মানুষ খুশি হবে, আমার নাম হয়ে যায়, ঈর্ষা করতে শুরু করলো, এবং চট করে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হলো। মন্ত্রিসভা থেকে সরে গেছি, সরিয়ে দেওয়া হয়েছে, এতে আমার কোনো আক্ষেপ নেই। পরবর্তী সময় আমার দুবার ডেকে মন্ত্রী তো নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিল, আমি প্রত্যাখ্যান করেছি বিনম্রতার সাথে। কারণ এই যে মন্ত্রিসভার ডেপুটি চিফ মিনিস্টার থেকে শুরু করে বাকি যে কজন মন্ত্রী রয়েছেন, বিধায়কদের কথা বাদিয়ে দিলাম, তাদের কোনো প্রশাসনিক ক্ষমতা নেই, কোনো অফিসার তাদের কথা শোনে না, বিধায়কদের কথা কেউ শোনে না, তাদের কোনো ক্ষমতা নেই। সবটা ক্ষমতা এক ব্যক্তি ইচ্ছা মর্জির উপর নির্ভর করছে, আর কিছু গুটি কয়েক আমলা। এর জন্য কি আমরা ভোট দিয়েছিলাম? এই স্বপ্ন দেখে কি আমরা পরিবর্তনের জন্য আমরা বিজেপিতে গেলাম? রাজনীতিটা তো করি আমরা মানুষের জন্য। মানুষের ভালো হলে আত্মাটা তৃপ্তি পায়, আত্মা খুব শান্তি পায়। তার জন্যই তো আমাদের রাজনীতিতে আসা। মানুষ খুশি থাকলে আমরা খুশি আনন্দ ভোগ করি। মানুষের জন্য ভালো কিছু করতে পারলে মানুষ, এ রাজ্যের জনগণ কি চায়? সামান্য সামান্য জিনিস চায়।
সবাইকে ইন্ডিভিজুয়ালকে ব্যক্তি বিশেষ কজনকে উপর করতে পারবে, কিন্তু সার্বিক উন্নয়ন যখন হবে তখন এর লাভটা সবাই পাবে। আমরা একটা সার্ভে করেছি, 40% টাকা যে কোনো পরিবারের অর্থ খরচা হয়, যা আয় রোজগার করেন স্বাস্থ্যের উপর খরচা হয়। চেষ্টা করেছিলাম স্বাস্থ্যটাকে কিছু জায়গায় ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য, করতে দিল না। স্বপ্ন দেখালো এইমস আসবে, ডক্টর ত্রেহান আসবে, বড় বড় নামি দামি হাসপাতাল আসবে ত্রিপুরায়। আমি কি বিনম্রতার সাথে জিজ্ঞেস করতে পারি না, কোথায় মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিলেন এইমস হবে ত্রিপুরায়, কোথায়? ডক্টর ত্রেহান এসে এখানে হার্টের অপারেশন, বিশাল বড় অপারেশন করবে, কোথায়? আর অনেক ডাক্তারদের নামটা আমি ঠিক মনে নেই, এগুলো এখানে প্রেস মিডিয়া কভার করেছেন, আপনারা ভালো বলতে পারবেন। আপনারা এই স্বপ্ন তো দেখিয়েছিলেন। যারা কথা বলে প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করতে পারে না তাদের তো ঠকবাজ এবং প্রতারক হিসাবে আখ্যায়িত করা হয়। মানুষকে ঠকিয়েছে, মানুষ ঠকেছে, এখনো ঠকছে। কিছু না করে হঠাৎ করে মন্ত্রিসভার এক মন্ত্রী একদিন প্রেস মিট করে মন্ত্রিসভায় ওই সেক্রেটারি থেকে বলছে 90% প্রতিশ্রুতি ভিশন ডকুমেন্টের আমরা পূরণ করেছি। পার্টি অফিস আরেক ভদ্রমেরা জেনারেল সেক্রেটারি, এই মহিলা একটু আগ বাড়িয়ে বলছে না, প্রায় 93% আমরা কমপ্লিট করেছি ভিশন ডকুমেন্টের। কোথায়? 10,323, 125 জন মারা গেল। এটা তো মানুষ। তাদের রং যাচাই না করে তাদের প্রত্যেকটি ঘরের সংসার যে কিভাবে চলছে একবারও কি তাদের মন কাঁদে না? কিছু কি করা যায় না? তাদের জন্য কি সরকার একটু ভাববে না? এতগুলো পরিবার যারা পেল না, ঠিক আছে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল, হতে পারে, কিন্তু তারা তো আমাদের রাজ্যের সন্তান। কালকে আমার চেন্নাই থেকে একটি 10,323 পরিবারের একটি মহিলা আমাকে ফোন করেছে, ভয়েস মেসেজ পাঠিয়েছে। তার ছোট একটি ছেলে ক্যান্সার আক্রান্ত, যাওয়ার সময় আমার কাছে এসেছিল, কষ্ট লেগেছে। তো আমার ওই বেতন থেকে আমি 50,000 টাকা ওই ছেলেটার দিকে, এত কষ্ট লেগেছে, আমার তো ছোট ছোট ছেলে মেয়েরা আছে, আমি 50,000 টাকা দিয়েছিলাম। আমি জানি এতে কিছুই হবে